এই যে আজকে উস্কানিদাতা, যারা এর পিছনে ইন্ধনদাতা, হিন্দুরা সাধারণভাবেই কোনো ঝামেলার মধ্যে জড়াতে চায় না, খুন তো দূরের কথা। তারা কিন্তু আজকে যাদেরকে এই পরিমাণ উত্তেজিত করা হয়েছে যে তারা খুনের মতো একটা মানে অপরাধ যুক্ত হয়ে গেছে, আমি মনে করি এই পিছনের কুশীলবগুলোরও ধরা উচিত এবং তাদেরকেও এই খুনের যে অপরাধ নির্দেশদাতা হিসেবে তাদেরও শাস্তির আওতায় আনা উচিত। হিন্দু সমাজের বিশিষ্টজনরা বলেছেন ইসকন হিন্দুদের প্রতিনিধিত্বকারী কোনো সংগঠন নয়। হ্যাঁ, আমি তো বলছি যে হিন্দু ধর্ম একটা বটবৃক্ষ, ইসকন একটা জাস্ট একটা শাখা, এবং তারা মধ্যযুগে যে শ্রী চৈতন্যদেবের যে চিন্তা চেতনা ওইটাকে লালন এবং ধারণ করে ওইটার প্রচারণা করে। টোটাল হিন্দু মানে যে বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত একটা বিশাল ব্যাপার। তো সেখান থেকে শুধু একটা অংশ তারা চর্চা করে। এবং আমি তো এর একটু আগে বলেছি যে সনাতন যে জীবনধারা, যে আপনি ব্রহ্মচর্য পালন করবেন, সংসার ধর্ম পালন করবেন, মানে বানপ্রস্থ পালন করবেন, যেটা হচ্ছে ছেলে মেয়েদের হাতে দায়িত্ব অর্পণ করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ঠিকঠাক রেখে আপনি বৃদ্ধ হবেন, আপনি সন্ন্যাস জীবনযাপন পালন করবেন। তো সেই ধারাটাকে তারা নষ্ট করেছে। শুধু ইসকন নষ্ট করেছে তা না, আরও অন্যান্য মানে পরবর্তীকালে বিভিন্ন ধর্মীয় সংস্থা এটা করেছে, কিন্তু ইসকন বেশি করেছে এই বিষয়টা। তো যে কারণে মানে সাধারণ যারা সনাতন জীবনযাপন করে, মানে প্রত্যেকের বাড়িতে যেমন কেউ কৃষ্ণ আরাধনা করছে, রামও করছে, কালী পূজাও করছে, দুর্গা পূজাও করছে, প্রতিনিয়ত সব কিছুই চর্চা করে, কিন্তু ওখানে শুধু একটা কেন্দ্রিক, যে কারণে পার্থক্যটা ওইভাবে। তাতে মানে দুটো, একটা হচ্ছে তাদের ওখানে কঠোর নিয়ম ব্যবস্থা, নিরামিষ খেতেই হবে। এটা নিয়ে সামাজিক অনেক দ্বন্দ্ব সংঘাত হয়, যে একটা মেয়েকে যখন একটা বাড়িতে বিয়ে দিচ্ছে, সেই ফ্যামিলির হয়তো দেখা গেলো তারা মাছ মাংস খায়, তখন এই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারতেছে না। আবার দেখা গেল যে একটা ছেলে, ওই ইসকন পরিবারের মানুষ, সে একটা মেয়ে বিয়ে করবে, কোনো মতেই ওই ধরনের পাচ্ছে না ইসকনের মেয়ে বাড়িতে নিলে। আমার ব্যক্তি জীবনেও আমাদের ঘটনা এরকম ঘটেছে। আমার ছোটো ভাইয়ের জন্য একটা মেয়ে খুঁজতেছিল, তো আমার মানে এক নাটোরে একটা মেয়ে দেখলো, তখন শুনছে যে সেটা ইসকন না, কিন্তু ওই মেয়েটা তার মানে ঠাকুমা বলতে গেলে বাবার মা, সে হচ্ছে বিধবা ছিল, সে নিরামিষ খায়। তো সে নাতনিরে এরকম নিরামিষ খাওয়া শিখাইছে। আমার মা বলছে যে ওই নিরামিষ খাওয়া মেয়ে যদি আমার বাড়িতে আসে, আমরা তো একটা অ্যাডজাস্ট করতে পারবো না। মানে এরকম একটা দ্বন্দ্ব মানসিকভাবে আছে আর কি। আর যেটা বলছিলেন যে মানে তারা তো আমাদের নেতৃত্ব দিচ্ছে না, সমগ্র হিন্দু সমাজের নেতৃত্ব দেয় না, তারা তাদেরকে নিয়ে এসে মন্দিরের মধ্যে নিয়ে গিয়ে তারা তাদের যে সাধন পদ্ধতি, সাধন ভজন, এইটা নিয়েই ব্যস্ত রাখছে সবসময়, যেটা নিয়ে সাধারণ হিন্দুরা মনে করে যে বাংলাদেশে স্ট্রাগল করছি আমরা, তা আমাদের আন্দোলনমুখী হওয়া দরকার, মিছিল, মিটিং, বিক্ষোভ, প্রতিবাদ, রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্ব। এখন ইসকন তো কোনোটার ধারে কাছেই নেই, তারা রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্বও চায় না, বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সেটাও চায় না। তারা বরং এই ইয়াং ছেলেপেলেদের নিয়ে তার মন্দিরের মধ্যে নিয়ে যায়, ওই মালা জপের মধ্যে নিয়ে যাওয়াতে অনেকেই মনে করে যে আমরা যে আন্দোলন করতাম ইসকনের কারণে, সেই আন্দোলন তো হচ্ছে না। এই কারণে একটু দ্বন্দ্ব সংঘাত আছে আর কি। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে, এ প্রসঙ্গে আপনার মত কি? এটা মানে মানে কি বলে, জঘন্যতম একটা কাজ হয়েছে এই বিষয়টা। একটা উদীয়মান একটা ছেলে, সবেমাত্র সে লয়ার হয়েছে, সুপ্রিম কোর্টের মেম্বার হয়েছে, তার স্ত্রী আছে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে। আজকে শুধুমাত্র তাকে হত্যা করা হয়নি, একটা তার বাবা মার যে স্বপ্নের, তাকে হত্যা হয়েছে। এই মেয়েটা বাবা হারা হয়েছে, অর্থাৎ এই মেয়েটার জীবন অন্ধকার, তার পিতৃ স্নেহ থেকে বঞ্চিত। এই মেয়েটাকে নিয়ে তার স্ত্রী একটা সাগরে পড়লো, একজন মানে মহিলা, নতুন বিয়ে হয়েছে কয়েকদিন মাত্র, তার যে সারা জীবনের একটা স্বপ্ন ছিল যে স্বামী সংসার নিয়ে বসবাস করব, এই মেয়েরে বিয়ে দেবো, মানে যেদিন বিয়ে দেবো সেদিনও আমি স্বামী স্ত্রী মিলে, মানে বিশাল একটা মানুষের স্বপ্ন থাকে না, সেই স্বপ্ন ধূলিসাৎ করেছে একটা পরিবারে। শুধু তাই না, তো এইটে আজকে আদালত প্রাঙ্গণে একজন মানুষকে মানে নিরপরাধ হোক আর অপরাধী হোক, আমরা তো আদালতে যখন যাই, বিচারের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা সেটাকে আদালত কোনো সময় তাকে মানে অপরাধী মনে করে না। তো তাকে ধরেছে, সেটা বিচার হোক, তার পক্ষের আইনজীবী থাকবে, তারা কথা বলবে, কিন্তু আদালতের মধ্যে গিয়ে হট্টগোল করা, আইনজীবীকে হত্যা করা, এটা তো কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারি না, এবং এটা বরদাস্ত করার মানে কোনো সুযোগও নাই। আমরা মনে করি এটার একটা কঠোর শাস্তি হওয়া উচিত, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা খুনের সঙ্গে জড়িত, এবং একই সঙ্গে খুনের এই যে আজকে উস্কানিদাতা, যারা এর পিছনে ইন্ধনদাতা, হিন্দুরা সাধারণভাবেই কোনো ঝামেলার মধ্যে জড়াতে চায় না, খুন তো দূরের কথা। তারা কিন্তু আজকে যাদেরকে এই পরিমাণ উত্তেজিত করা হয়েছে যে তারা খুনের মতো একটা মানে অপরাধ যুক্ত হয়ে গেছে, আমি মনে করি এই পিছনের কুশীলবগুলোরও ধরা উচিত এবং তাদেরকেও এই খুনের যে অপরাধ
নির্দেশদাতা হিসেবে তাদেরও শাস্তির আওতায় আনা উচিত। এমনটি শোনা যাচ্ছে যে বাংলাদেশকে নিয়ে ভারত ভয়াবহ ষড়যন্ত্র করছে, আপনি কি মনে করেন? ষড়যন্ত্র তো আমরা মনে করি যে হ্যাঁ, শেখ হাসিনা যখন চলে গিয়েছিল তখন তো তাদের বলা ছিল যে স্বল্প সময়ের জন্য তিনি ভারতে গিয়েছেন, ওখান থেকে তিনি অন্য দেশে চলে যাবেন। কিন্তু আমরা দেখলাম যে শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশ গ্রহণ করছে না, এমনকি তার আপন বোন লন্ডনের নাগরিক, তার বোনের মেয়ে হচ্ছে ওখানকার এমপি, দীর্ঘদিনের এমপি এবং মন্ত্রী। এর পরেও সে লন্ডনের মতো একটি দেশে তার নিজের কি মানে খালা নাকি, হ্যাঁ জি, হ্যাঁ, তাকে আশ্রয় দিতে পারতেছে না। মানে কতটা দুর্ভাগ্য নিয়ে মানে আমাদের মানে সাবেক প্রধানমন্ত্রী কতটা দুর্ভাগ্যবতী হলে আজকে পৃথিবীর কোনো দেশ মানে ন্যূনতম আশ্রয় দিতে চায় না। আজকে তাকে নিয়ে তো ভারতে অনেকটা গলায় কাঁটা বিধার মতো অবস্থা, না পারছে কোথাও বিদায় করতে, না পারছে বাংলাদেশে করতে। তো স্বাভাবিকভাবে ওখানকার যারা রাজনৈতিক নেতারা তারা চেষ্টা করছে যে এই গলার কাঁটাটা সরানোর জন্য, সরানো বলতে গেলেই তাকে বাংলাদেশে পুশব্যাক করা। এবং যে কারণে আজকে মানে সবচাইতে দুর্ভাগ্যের যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা সবসময় বলে আসছি যে ঠিক আছে আপনি বাংলাদেশে পাঠাবেন কি পাঠাবেন না সেটা তো আপনাদের ব্যাপার, আপনারা সেটা পলিসি করুন। কিন্তু এই দেশের মাইনরিটি হিন্দুদের ঘাড়ে চাপিয়ে এদেরকে ভিকটিম তৈরি করে আপনি যে তাকে পুশব্যাক করার চেষ্টা করছেন, যেটা আমরা বহুবারই বলেছি, ফলাফলটা কী হচ্ছে? আজকে 1400 লোকের বিরুদ্ধে মামলা, হাজারিগলিতে প্রায় 650 লোকের বিরুদ্ধে মামলা, রংপুর তো না, ঠাকুরগাঁয় 450 লোকের বিরুদ্ধে মামলা, আজকে প্রায় 3000 লোকের বিরুদ্ধে মামলা, শতাধিক লোক জেলে। এবং আজকে সারা দেশের হিন্দুরা মার খাচ্ছে এই ইসের উপরে, আপনার মাদারীপুরে একটা ইসকনের প্রভুদেরকে বিদায় করে দিয়েছে ওখান থেকে। সারা দেশের মধ্যে আতঙ্ক, কেউ কেউ ফেসবুকে আপনার ওই এক প্রভুর মুক্তি চাই এরকম বিবৃতি দেওয়ার ফলেও কারো চাকরি চলে যাচ্ছে, কাউ পুলিশ দিয়ে হামলা করছে, মানে সাধারণ জনগণ ক্ষিপ্ত হচ্ছে। তার মানে কি, শুধু একটা কারণে, ভারতের এই ভূমিকার কারণে আজকে বাংলাদেশের হিন্দুদের জীবন এবং সম্পদের একটা দুর্বিষহ অবস্থা হয়ে গেছে। আমরা শুধু তাদের অন্যায্য আচরণের কারণে আজকে শুধু তাই একটা দেখেন, 5 তারিখের পরেই এটা নিয়ে মানে অনেকেই আমার সমালোচনা করেছে সেই সময়। আজকে দেখেন আমি কতটা বাস্তববাদী ছিলাম। সেই সময় উত্তরবঙ্গের সমস্ত লোকদেরকে ডেকে নিয়ে বলছে বর্ডারে আসেন। আমরা বলছি যে ওই ভারতের যারা নেতারা এরা কিন্তু ডেকে নিয়ে যায় ব্ল্যাকমেইল করবে, আপনারা জেন না। কিন্তু কিছু মানুষ অতি উৎসাহী, তারা কিন্তু ওই বর্ডারে গেছে, মানে এত বেশি উৎসাহ, ভারত আমাদের ডেকেছে, বর্ডার খুলে দিচ্ছে, আমরা চলে যাবো, আমরা এখানে থাকবো না, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে অমক করে ফেলবে, আমাদের তমক করে ফেলবে। আমি বলছি কেউ আপনাদের মারবে না, খামাখাই আপনাদেরকে ব্যবহার করবে। তাদের বর্ডারে নিয়ে গেছে, সারাদিন জলের মধ্যে একটু সাঁতার দেন, একটু জলের মধ্যে দাঁড়ান, একটু ওই পাশে দাঁড়ান, ভিডিও করার জন্য যা যা করার দরকার ওরা তাই করছে। তাদের দীর্ঘ সারা দিন বসায় রেখে মহিলাদের নিয়ে গেছে, ছেলেপেলেদের নিয়ে গেছে, বাচ্চা ছেলেদের নিয়ে গেছে, অনেক সময় অনেক বাড়িতে নেয় নেই। নেওয়ার পরে সারাদিন তারা জলের মধ্যে দাঁড়ায় থাকলো, 2-4 বোতল বর্ডারের উপর দিয়ে, তারা কাঁটার উপর দিয়ে 2-4 বোতল জলের বোতল তারা পাঠায় নেয়, কিংবা 2টো বিস্কুট নিয়ে আপনার খেয়ে দিয়ে দাঁড়ান, আপনাদের ব্যবহার করে আমরা ভিডিও করতেছি, সেগুলো ব্যবহার করছি, সেই জিনিসটা করেনি। মানে কতটা নির্লজ্জ বেহায়া হলে। এখন কি করলো, যেই ভিডিও হয়ে গেল, যেই সমস্ত কিছু হলো, সঙ্গে সঙ্গে বর্ডার ক্লোজ, একেবারে সিল মেরে দিছে। এখন কি বলতেছে, সমস্ত ভিসা বন্ধ, না যাইতেই পারবেন না। অথচ বাংলাদেশ থেকে অন্তত 5000-এর উপরে আওয়ামী লীগ নেতারা, তারা ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া ভারত ঘুরে বেড়াচ্ছে, কিন্তু হিন্দু ঢুকতে পারবে না। ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী ঝাড়খণ্ডের নির্বাচনের সময় কি বললো, বাংলাদেশিরা আসলে পরে পা উঁচু করে ঝুলে পিটাবো। তার মানে কি, তারা যেটা আমাদেরকে ভিকটিম বানায় ব্যবহার করছে এবং অন্যের পারপাস সার্ভ করার জন্য। তো এইটা আমরা ভারতের এই নিন্দনীয় কর্মকাণ্ডের আমরা ঘৃণা জানাই, নিন্দা জানাই, ক্ষোভ জানাই। আমরা চাই যে এই অল্প কয়টা মাইনরিটিদের নিয়ে যেন তারা ব্যবসা না করে, এই অন্তত আমাদেরকে যেন রেহাই দেয়। হিন্দু সমাজের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? হিন্দু সমাজের উদ্দেশ্যে বক্তব্যের আগে আমি বলি, রাষ্ট্রের ক্ষেত্রে এই যে হিন্দুদেরকে নেগলেক্ট করে সবসময়। আজকে দেন বিএনপি 2 টার্ম ক্ষমতায় ছিল, পার্লামেন্টে তাদের একজন মাত্র এমপি ছিল, মানে গৌতম চক্রবর্তী। তার মানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি হিন্দুদেরকে দেবে না। আজকে হাইকোর্টে 252 জন আইন কর্মকর্তা নিয়েছে, সেখানে হিন্দু নেই। তার মানে আমাদেরকে যেভাবে নেগলেক্ট করে, আজকে এতগুলো উপদেষ্টা নিয়োগ হলো, কোনো হিন্দু নাই। আজকে এতগুলো সংস্কার কমিটি হচ্ছে, সংবিধান সংস্কার, নির্বাচন পদ্ধতি সংস্কার, বাংলাদেশের হিন্দুদেরকে কোনো গুরুত্বই দিচ্ছে না। তার মানে আমরা যে বাংলাদেশের নাগরিক, আমাদেরও দুটো কথা বলার দরকার আছে, আমাদের কথা দুটো শোনার কথা আছে, এই সরকারও তার গুরুত্ব দিচ্ছে না। তার মানে এই সরকারের কাছে আমাদের বক্তব্য যে আপনাদের এতটা আমাদেরকে নেগলেক্ট করেন কেন? একেবারে আমাদেরকে যে মানুষের মনে করতেছে না, ঘাস লতা পাতা, গরু ছাগল কুত্তা হইলেও তো মানুষ একটু আদর সোহাগ করে, আপনারা কোনোটাই গুরুত্ব দিচ্ছেন না।
না বিএনপি, আওয়ামী লীগ তো আমাদেরকে ব্যবহার করতেছে, বিএনপি গুরুত্ব দিচ্ছে না, এমনকি খোদ এই ইউনূস সরকারও যে কাজটা করছে এটার জন্য আমরা অত্যন্ত বেদনা হতো, যে কারণে আজকে বাংলাদেশের এই হিন্দুদেরকে ব্যবহার করার সুযোগ পাচ্ছে, ভারত ব্যবহার করার সুযোগ পাচ্ছে, আওয়ামী লীগ পতিত সরকার তারা ব্যবহার করার সুযোগ পাচ্ছে, চারদিক থেকে আমাদেরকে এতভাবে নেগলেক্ট করা। তো আমি সরকারের কাছে আবেদন জানাই, নেগলেক্ট করেন না অন্তত। তো এখন এইটার ব্যাপারে আর যদি নেগলেক্ট করেই থাকেন, একটা কাজ করে দেন, যে পৃথক নির্বাচন ব্যবস্থার কথা আমরা আগেও ছিল, মুসলিম লীগ প্রথম 1905 সালে দাবি করেছে, সেটা 1909 সালের আপনার আইনে মানে ভারত সরকার মেনে নিয়েছে, 1916 সালের যে এটা সংস্কার কমিটি তারা মেনে নিয়েছে, 1919 সাল থেকে দীর্ঘদিন ধরে পৃথক নির্বাচন ব্যবস্থা চালু ছিল আর কি, এবং 1954 সাল পর্যন্ত ছিল। আমরা মনে করি যে বাংলাদেশে মাত্র 8% হিন্দু আছে, এদেরকে সেপারেট ইলেকট্রাল সিস্টেম দেন, তাহলে এই হিন্দুদেরকে নিয়ে ভারতও মানে এটা নিয়ে ব্যবসা করতে পারবে না, মানে ভিকটিম বানিয়ে ব্যবহার করার সুযোগ নেই, আর আওয়ামী লীগ তো পারবেই না, কারণ শেখ হাসিনা যদি বোঝে যে হিন্দুরা আমার ভোটার না, তাহলে তার হিন্দুদের ডাকবে না। তো হিন্দুদেরকে একটা আলাদা করে দেন, একটা স্থায়ী শান্তি হোক, কারণ এই বাংলাদেশে এই কয়েকটা হিন্দু নিয়ে আজকে সারা বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা নষ্ট হচ্ছে, এবং এইটা নিয়ে মানে সমস্ত বিশ্ব থেকে আজকে এই ইউনূস সরকারের বিরুদ্ধে মত তৈরি হচ্ছে, ভারতের পার্লামেন্টে কথা হচ্ছে, আমেরিকার পার্লামেন্টে, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে, জাতিসংঘে, এই দিক দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে কথা হচ্ছে। দরকারটা কি? আমরা তো এই বাংলাদেশে এই অল্প কয়েকজন মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই, এটা আমাদের মাতৃভূমি, তো আমাদের জননী জন্মভূমি স্বর্গাদপি করে আসি, তো আমরা মিলেমিশেই থাকি। খামাখাই শুধুমাত্র এই ভোটের কারণে, রাজনীতির কারণে আজকে আমাদেরকে ভিকটিম বানানোর দরকার নেই। এবং একই সঙ্গে হিন্দুদের আমরা বলতে চাই যে আপনারা সবাই মিলে এই পৃথক নির্বাচনের দাবিটাই করেন, অযথা এই ভিকটিম হওয়ার দরকার নেই, রাজনৈতিক অন্যের রাজনীতির গোল হিসেবে ব্যবহার হওয়ার দরকার নেই। আপনারা এর ফলাফল কি হচ্ছে, আজকে অন্যের পারপাস সার্ভ করতে গিয়ে আজকে আপনার অন্তত হাজার হাজার পরিবার ধ্বংসের দ্বার প্রান্তে। একজন মানুষ যদি জেলে যায়, ওই পরিবারটা আমরা দেখেছি, দীর্ঘ আমার 25 বছরের ওকালতি জীবনের অভিজ্ঞতায় দেখছি, কোনো যেন একটা মামলায় যদি একজন ভদ্রলোক পড়ে, তার পরিবারটা নিঃস্ব হয়ে যায়। তা আজকে যে প্রায় 3,000 লোকের বিরুদ্ধে মামলা হয়ে গেছে, এই 3,000 পরিবার শুধু ধ্বংস হয়ে যাবে তা না, একজনের বিরুদ্ধে মামলা হয় আর ওই গ্রামের প্রত্যেকটি বাড়িতে পুলিশ হানা দেয় যে তারাও জড়িত কিনা, তারাও এই করে কিনা, নানা ধরনের বাণিজ্য চলে। তো তার ফলাফল কি হলো, সমগ্র বাংলাদেশের হিন্দুদেরকে আপনারা কি বলছেন, একটা অশনি সংকেত তৈরি করছেন, তাদের নিরাপত্তাহীনতা তৈরি করছেন। মন্দিরের সাধুগুলো কোথায় মার খায় এখন ঠিক নাই, কারণ মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষিপ্ত আছে এই যে ইসকন নিয়ে, কিছুই জানে না, কিছুই করে না, অথচ এখন গেরুয়া ড্রেস পরিয়ে গেলে কোথায় পিটানি খায় ঠিক নাই। সাধারণ হিন্দুরা শাখা সিঁদুর পড়তে ভয় পাবে। অর্থাৎ আপনাদের কর্মকাণ্ডের ফলে সমগ্র বাংলাদেশের সমগ্র হিন্দু সমাজ আজকে বিপদের মুখে। তা আপনারা এমন কাজ করতে যান কেন? অন্যের পারপাস সার্ভ করতে দিয়ে টোটাল হিন্দু সমাজকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন। আপনাদের ফলে প্রায় হাজার হাজার হিন্দু পরিবার ধ্বংস হবে। এই মানে কি বলে অদূরদর্শী কর্মকাণ্ড থেকে আপনারা বেরিয়ে এসে সবাই মিলে সরকারের কাছে দাবি জানান যে আমাদের সেপারেট ইলেকটোরেট সিস্টেমটা করে দেন, যেহেতু নির্বাচন সংস্কার চলছে, সংবিধান সংস্কার চলছে। অতএব সরকারের সঙ্গে এই একটা দফায় নিয়ে আসেন, তাহলে আমরা চিরস্থায়ীভাবে এই দেশেই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো। আমাদেরকে নিয়ে আমরা আর কারো ভিকটিমও হতে মানে কেউ বানাতে চাইবেও না, আমরাও হতে পারবো না। ফলাফল আমরা শান্তিপূর্ণভাবে এবং নিজেদের অধিকার নিয়ে, নিজেদের মেরুদণ্ড সোজা নিয়ে এই দেশে আমরা শান্তিময়ভাবে বসবাস করতে পারবো, এবং তাতে হবে কি, এই বাংলাদেশেরও ভাবমূর্তি সারা পৃথিবীতে একটা উজ্জ্বল হবে। গণ অভ্যুত্থানে হিন্দু ভাইদেরও অংশগ্রহণ ছিল, তাহলে এই সরকারের কাছে তাদের বিরোধ কোথায়? গণ অভ্যুত্থানে বাংলাদেশের বেশিরভাগ হিন্দু কিন্তু এই আওয়ামী লীগের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট ছিল, এবং সবাই চেয়েছিল এই স্বৈরাচারের পতন হোক, এবং বেশ কয়েকজন হিন্দু ছেলে মেয়ে সেখানে মারা গেছে, মানে হত্যাকাণ্ডের শিকার, খুনের শিকার হয়েছে। কিন্তু ফলাফল ওই যে এই সরকার ক্ষমতায় আসার পরেই হিন্দুদেরকে এতটাই নেগলেক্ট করতেছে যে মানে হিন্দুরা যে একটা এই দেশের মানুষ, এই জিনিসটাই এই সরকার কোনো গুরুত্ব দেয়নি। বললাম এমন একজন লোককে সে ওই যে নামকেও আসতে বিদেশে দেখানোর জন্য যে আমরা তো মাইনরিটি 2 জন নিয়োগ করেছি, তো 2 জনের মধ্যে পার্বত্য চট্টগ্রামে যাকে নিয়োগ করেছে তারা বলছে সেই স্বৈরাচার আওয়ামী লীগের দোসর একজনকে নিয়োগ দিয়েছে, তারাও অসন্তুষ্ট। আর আমাদের একজন দিয়েছে, সেও আওয়ামী লীগের মানে সময় সুযোগ সন্ধান করে একটা বিশেষ পদ প্রাপ্ত হয়েছে আর কি, সে সময় সুযোগ সুবিধা নিচ্ছে আর কি। তো যাই হোক, এবং সেই ব্যক্তি একটা জাস্ট কর্মচারী, একটা হচ্ছে কেরানির মতো অবস্থা, তার দ্বারা হিন্দু সমাজ কোনো উপকৃতও না, অপকৃতও না, সেই ব্যক্তি 10টা হিন্দু লোককে চেনেও না, এবং হিন্দুরাও তাকে চেনে না। তো এই একজন লোককে নিয়ে নিয়োগ করে আমাদের সমগ্র হিন্দু সমাজকে অপমান করতেছে, এবং আমরা হিন্দু সমাজ এই সরকার থেকে যেটা আশা করছিলাম, যে আশা নিয়ে আমরা এই যে এতগুলো লোক মারা গেল, সেই আশাটা একেবারে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কারণ এই ইউনূস সরকারও মানে 10টা হিন্দু লোককে ডেকে নিয়ে একটু করে বলে নাই, মুখে বলতেছে আমরা
মিলেমিশে চলি, আমরা সবাই একসঙ্গে চলি। তো সবাই একসঙ্গে চললে তুমি এতগুলো উপদেষ্টা নিয়োগ করলে, সেই উপদেষ্টা সবই মুসলিম, সেই মুসলিমের সঙ্গে আরেকজন হুজুরকেও নিয়োগ করতেছে, কিন্তু সেই অনুপাতে একজন হিন্দুকে কেন, একজন ভালো হিন্দুকে তোমরা নিয়োগ করলে না কেন? একজন হিন্দুকে দায়িত্ব দিলে আজকে তো এই ইসের ঘটনা ঘটে না, এই যে সারা দেশে যে অসন্তোষ সেটার ঘটনা ঘটে না। একটা মাইনরিটি কমিশন সরকার করতে পারতো, সেটাও নাই। মানে তাদের মানে মাথার মধ্যে যে এই দেশে কয়টা হিন্দু আছে এই জিনিসটা মাথার মধ্যেই নেই। অর্থাৎ তারা মনে করে যে আমরা মুসলমানদের আছি, এই মুসলিম ছাড়া তাদের মাথার মধ্যে আর কোনো চিন্তাই নেই। যে চিন্তাটা, মৌলবাদী চিন্তাটা যেটা আছে, আমি মনে করি এই সরকারের যারা উপদেষ্টা আছে তাদের মধ্যেও ওই মৌলবাদী চিন্তার থেকে, এমনি মুখে অনেক অসাম্প্রদায়িক কথা বলছে যে আমরা অমুক, কিন্তু বাস্তবতা আছে তাদের কাজে প্রমাণ হয় যে একজন মৌলবাদী চিন্তার লোকের থেকে তাদের কোনো পার্থক্য নেই।